টিকা কয়জন দিতে পারছো? হ্যালো, শোনা যাচ্ছে? আমি দিয়েছি স্যার, কালকে দিয়ে আসলাম। কি অবস্থা? কোনো সাইড ইফেক্ট আছে নাকি? স্যার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে, আর একটু কেমন জানি আলসামও লাগতেছে, তাছাড়া সব ঠিকঠাক। স্যার প্রথম দিন এরকম লাগে, একটু জ্বর জ্বর লাগে, শরীর স্যার কিছুই হয়নি স্যার। গরম লাগে, কিন্তু পরে আবার যার কিছুই হয়নি তার কিন্তু টিকা কিছু মনে হয় হয় না, কাজ ঠিক করতে হয়ে যায়। যার কিছু হয় নাই ফানি, তার মনে হয় টিকা ঠিক মতো কাজ করতেছে না, ভেজাল টিকা দিচ্ছে মনে হয়। স্যার আমারও স্যার কিছু হয়নি, কালকে দিলাম। না, চায়নার জিনিস তো স্যার বিশ্বাস করা যায় না। এটা অসুবিধা নাই। এই চায়না বলে না, কারণ তারা পৃথিবীতে সর্ববৃহৎ টিকাদানকারী দেশ। 138 কোটি মানুষের টিকা অলরেডি তারা সম্পন্ন করেছে, এবং তাদের দেশ থেকে উৎপত্তি হলেও তাদের এখন কিন্তু মৃত্যুর হার একেবারেই নাই বললেই চলে। এ নিয়ে আমার মনে হয় আমরা কতজন হলাম? তোমরা একটা ইয়ে দেখতে পাচ্ছ, পেজ দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা মনে হয় আলাপ শুরু করি। আজকে আসলে আমাদের আলাপের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সিলেবাসটাকে ক্লিয়ার করা। হ্যাঁ, ইনফ্যাক্ট হচ্ছে যেহেতু অনেকদিন গ্যাপ ছিল আমাদের, তারপরে আবার আমরা দুইজন মিলে কোর্সটা হ্যান্ডেল করেছি, একজন আবার অনুপস্থিত, সব মিলিয়ে একটা সিচুয়েশন একটু জটিল। তো এ পর্যন্ত ইব্রাহিম আমাকে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে বা ও যে তথ্য বলেছে, তাতে আমার কাছে এই 6টা টপিকসের উপরে তার ডিসকাশন ছিল বলে আমি বুঝতে পারছি, কারণ তার যে লেকচার আউটলাইন বা তোমার প্রেজেন্টেশন আমার কাছে পাঠিয়েছে। কিন্তু আমি আবার রনির সাথে আলাপ করে যেটা বুঝতে পারলাম, রনি আমাকে যেটা পাঠিয়েছে সেই জায়গায় যেরকম ক্লাসিফিকেশনটা আমাদের ইব্রাহিমের কাছ থেকে আমি ওই লেকচার নোটটা পাইনি, কিন্তু আমি জানি যে ক্লাসিফিকেশনটা অবশ্যই করানোর কথা, কারণ
সিস্টেমেটিক্সের ক্লাসিফিকেশনটাই হচ্ছে একটা বেসিক জিনিস। সায়েন্টিফিক নোমেনক্লেচার, ইন্ট্রোডাকশন টু সায়েন্টিফিক নোমেনক্লেচার বলতে যেটা বোঝাচ্ছে আমার মনে হয় জিওলজিক্যাল নোমেনক্লেচার একই হতে পারে। তো আমার এই জায়গা থেকে ভিন্ন যেটা মনে হচ্ছে রনির কাছে অ্যাডাপটিভ রেডিয়েশন, রনি আমাকে দেয় নাই, কিন্তু অ্যাডাপটিভ রেডিয়েশনটা কি পড়ানো হয়েছে কিনা। তো এই ব্যাপারটাতে রনি তুমি একটু বলো। আমি যে জিনিসগুলো ইব্রাহিমের কাছ থেকে পেয়েছি সেই জায়গায় যে দুইটা ইয়েতে গ্যাপ, একটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন ইব্রাহিমেরটায় আছে, আবার তোমারটায় নাই। তোমারটাই ক্লাসিফিকেশন আছে, ইব্রাহিমেরটায় আবার আমার কাছে যেটা সে বলেছে সেটাতে নাই। তো আসলে বাস্তবতাটা কি রনি একটু বলতে পারবা? স্যার স্যার অ্যাডাপ্টিভ রেডিয়েশন স্যার এটা আছে স্যার। স্যার মনে হয় স্যার অ্যাডাপ্টেশন লিখতে হয়তো ওটা স্যার মিস্টেক হয়ে গেছে। দুইটাই কিন্তু আছে, অ্যাডাপ্টেশনও আছে, অ্যাডাপটিভ জি স্যার, জি স্যার। স্যার ওটাও আছে স্যার। ওকে ওকে। তাহলে তুমি তোমাদের কাছে যে হ্যান্ড আউটটা ইব্রাহিম দিয়েছে সেটা আইদার পাওয়ার পয়েন্ট হোক অর হ্যান্ড আউট হোক, আমার কাছে মনে হচ্ছে যে একটু গ্যাপ হতে পারে। সেজন্য তোমাদের কাছে যেটা আছে সেই নোটটা আমার কাছে দিলে আমি সেটা ডাউনলোড করে সেটাকে বেস করে কোশ্চেনের বিষয় করব। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। তাতে করে কোনো গ্যাপ হওয়ার সম্ভাবনা নেই। হোয়াট এভার ইউ হ্যাভ, হোয়াট এভার ইউ রিড, সেটার উপরে বেস করে যদি আমি তোমার কোশ্চেন করি তাহলে আর অসুবিধা হওয়ার কথা না। আর আমার পোর্শনটা তো কোনো কনফিউশন নাই মনে হয়, কারণ আমি তো মাত্র 4টা পড়ানো হয়েছে, যেটা দেখো আমার নামে লেখা আছে টার্মিনোলজি, স্পেসিস কনসেপ্ট, টেক্সোনমিক ক্যারেক্টারিস্টিক্স এন্ড ইভলিউশন। এই 4টা ঠিক আছে তো? জি স্যার। এই 4টার লেকচার নোট আছে তোমাদের কাছে? জি স্যার আছে। ওকে জি স্যার আছে। ওকে। তাহলে এখন যেটা সামারি বিষয় হচ্ছে, ফাইনালি তোমার ইব্রাহিমের পোর্শনে অ্যাডাপটিভ রেডিয়েশন, অ্যাডাপ্টেশন, জুওলজিক্যাল নোমেনক্লেচার, মডার্ন ট্যাক্সোনমি, স্পেসিয়েশন, টাইপ অ্যান্ড হলোটাইপ অ্যান্ড ক্লাসিফিকেশন, এই কয়টা তোমরা একটু লিখে নাও। হ্যাঁ সবাই, অ্যাডাপটিভ রেডিয়েশন, adaptation, geological nomenclature, that means introduction to scientific nomenclature, আর মনে হয় একই। হোয়াটএভার, তোমরা আমাকে এই এই লেকচার নোটগুলো আমার কাছে কেউ, রনি তুমি আমার কাছে পাঠিয়ে দিও ইমেল করে, তাহলে আমি ওইটাকে বেস করে আমাদের কোশ্চেনিংটাতে যাব। এখন বিষয় হচ্ছে যে আমরা সেকেন্ড মিডে কোন পোর্শনটুকু আমরা কাভার করব, সেটা হচ্ছে আমাদের একটা আলোচনার বিষয়, যে সেকেন্ড মিড আমাদের কি কি টপিকস এর উপরে হতে পারে, সেকেন্ড মিড এবং ফাইনাল। তো আমার কাছে মনে হয় আমরা যদি টোটাল চ্যাপ্টারটাকে চিন্তা করি তাহলে আমার হিসাবে আমারটা সহ তোমার চ্যাপ্টার হয় 11টা, am I right? 7টা ছিল তোমার ইব্রাহিম আর আমারটা 4টা। তো 11টার মধ্যে যেহেতু 25 মার্ক তোমার মিডে ডিস্ট্রিবিউশন হবে, সেই জন্য আমি যেটা ফিল করি অ্যাটলিস্ট তোমার 6-5 তো হওয়াই উচিত, 7-4 হলেও কোনো অসুবিধা নেই। 7+4 মানে 4 চ্যাপ্টার তোমার সেকেন্ড মিডে আর 7টা চ্যাপ্টার হচ্ছে ফাইনালে, আমরা যদি মিক্স নাও করি। তো সেক্ষেত্রে তোমাদের কোনো ওপিনিয়ন আছে কিনা? এখান থেকে কিন্তু সব পড়ানো হয় নাই, মানে মাঝখান থেকে পড়ানো হয়েছে এরকম টাইপের। সেটা এখন তো আমিও বুঝতে পারবো না, তোমারও বোঝার ক্ষমতা নাই, তোমার যদি মনে না থাকে। কিন্তু আমি যেটা বলেছি এই জন্য আগে কিন্তু আমি ক্লিয়ার করছি যে ইব্রাহিম যে চ্যাপ্টার গুলো মানে টাচ করেছে এবং সে তোমাদেরকে যে আইদার প্রেজেন্টেশন অর হ্যান্ড আউট যেটাই দিয়ে থাকে সেটা আমাকে রিটার্ন ব্যাক করো,
আমি ওইটার উপরে ভিত্তি করে কোশ্চেন করব, কিন্তু এটা আমার পক্ষেও বলা মুশকিল যে ইব্রাহিম সেখানে কোনগুলো কাজ করেছে আর করে নাই। স্যার আমার আমাদের কথাটা বুঝতে পারছেন? ক্লাসে যে আমরা লিখছি খাতায় ওখান থেকে স্যার বলতে পারবো, কিন্তু স্যার তো সেটা হ্যাঁ, সেটা তাতে কি তোমার অনেক গ্যাপ, যেটা প্রেজেন্ট তোমার স্লাইড তোমাদেরকে যেটা সে পাঠিয়েছে আর যে বিষয়গুলো ডিসকাশন করেছে সেটার মধ্যে কি অনেক গ্যাপ? জি স্যার, অনেক গ্যাপ স্যার। স্যার অনেক স্যার কিছু 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 টপিক আছে স্যার, ওটা পড়ানোই হয়নি, টাচই করা হয়নি। স্যার স্যার এই জন্য স্যার আমি আপনাকে টপিক ধরে ধরে লিখে দিচ্ছি স্যার, মানে আমাদের ওই টপিক গুলোই আমরা জানি। তার মানে তোমারটা যেরকম অ্যাডাপটিভ রেডিয়েশন, রনিরটাই জি স্যার। একেবারে তোলোই নাই, তার মানে কি ওই টপিকসে কোনো আলোচনা হয় নাই? ওটাও ভুলে তুলে না না ওইটা স্যার, স্যার ওটা স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। ও অ্যাডাপ্টিভ আমি আপনাকে যে শীট গুলো পাঠাইছিলাম তার মধ্যে অ্যাডাপ্টিভ রেডিয়েশন ছিল। হ্যাঁ হ্যাঁ আছে, তোমার ওটা আমার কাছে আছে। হ্যাঁ 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 স্যার ওটা আছে। আচ্ছা, আমি এখন দেখবো তুমি যেভাবে আমার কাছে এখানে তুলে দিয়েছো, ইব্রাহিমের লেকচার নোট থেকে শুধু ওই টপিকস গুলো কম্পাইল করে তুমি আমাকে রিটার্ন ব্যাক করো। আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। স্যার আমরা স্যারের শীট স্লাইড সবকিছু দেখে তারপরে আমরা সেখান থেকে টপিক ধরে ধরে আপনাকে লিখে দিছি, এবং আমি আপনাকে হ্যাঁ সেই শীট না, গুলো আবার আমি দেবো। বলতেছি হ্যাঁ আমি বলতেছি যে ও আমার কাছে যেটা পাঠিয়েছে আর তোমাদেরকে যেটা দিছে সেই জায়গায় একটু ভিন্নতা থাকতে পারে, কারণ একটা লং টাইম গ্যাপ। তো সে ধরো চলে গেছে ইউকে তে, এখন তার হয়তো ক্লিয়ারলি একটা মানুষ যখন লেকচার রেডি করে তখন অনেক ধরনের ফাইল কিন্তু ক্রিয়েট হয়, রাফ যে ফাইনাল এরকম অনেক ধরনের ফাইল মানে অটো অটো ডেভেলপ হয়ে যায়। আর এই বিষয়টা আসলে যখন একটা মানুষ হায়ার এডুকেশনে যায় তখন এই বিষয়গুলো আসলে একদমই মাথার ভিতরে আর থাকে না, এটা মানে আমরাও জানি। এবং এখন আমি তাকে যতই বলি না কেন, সে আর এই জায়গাতে কনসেন্ট্রেশন করতে পারবে না, সে এখন ওই জায়গার ইস্যু নিয়ে সে ব্যস্ত থাকবে, বুঝছো? সেই সেই জন্য রনির কাছে আমি যেটা বলবো যে তোমরা ও যে ইস্যুগুলোকে হিট করেছে, যে পয়েন্টগুলোকে ডিসকাশন করেছে, সেই পয়েন্টগুলোকে কম্পাইল করে, যেহেতু এটা প্রেজেন্টেশন দিক আর যাই দিক ঘটে বার এটা এডিট করা সম্ভব, তাই না রনি? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তো তুমি আরেকবার আমাকে একটু ইয়ে করবা, ওই ইয়ের পোর্শনটা, আমাদের ইব্রাহিমের পোর্শনটা হটেবার যাই হোক, ইব্রাহিম যেটা পড়ার যাই কম বেশি টাচ করুক আর ইয়ে করুক। এখন মিড আর ফাইনালের ক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝাতে পারছি কিনা যে মার্কসের ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে তোমার অ্যাটলিস্ট তোমার 25 আর 40, তো সেক্ষেত্রে আমাদের একটা পোর্শন, আমার পোর্শনটা হয়তো মিডে হতে পারে, বা ইব্রাহিমের পোর্শন যদি মিডে হয় তাহলে ইব্রাহিমের পোর্শনের যে কোনো 4টা টপিকস হাইলাইট হবে, আবার আমারটা যদি হয় তাহলে ইব্রাহিমের পুরোটাই ফাইনালে যাবে। তো সেই জায়গাতে তোমাদের কোনো স্পেসিফিক ওপিনিয়ন আছে কিনা? স্যার ইব্রাহিম স্যার তো অনেক কিছু বাদ দিছে স্যার, উনারটা মিডে হলেই ভালো হয় স্যার। আপনার শীট গুলা তো সম্পূর্ণ, ওইগুলা স্যার ফাইনালে হলেই ভালো হয়। আরে বাবা, আমার মিডে তো 4টা ইয়ে, এখানে তো তোমার আলটিমেটলি তুমি একই কথা আবার কেন রিপিট স্যার এই করতেছো? আমি তো চারটা সেই স্যার তো সলিউশন ওখান দিয়ে থেকে দিয়েছি। একটা, স্যার ওইখান থেকে একটা বা দুইটা নিলেই হবে। হ্যাঁ, মানে আমি তো সলিউশন দিয়ে দিয়েছি। আমি তো সলিউশন দিছি যে ইব্রাহিম যেগুলো পড়াইছে সেইগুলোই আমরা কোশ্চেনের মধ্যে কাভার আপ করার চেষ্টা করবো। এ বিষয়ে আর মানে রিপিট করার দরকার নেই। আমার কথাটা বুঝতে পারছো? আমি তো তোমাদের সাথে একমত যে ইব্রাহিম যেটা পড়াইছে সবগুলো যেটা দিছে তার সবগুলো পড়ায়নি। তো সেইটা কন্টেন্টসটা তোমাদের কি মনে হচ্ছে যে খুব বেশি হবে না 7টা চ্যাপ্টার মিলে? কিন্তু কিন্তু তোমাকে আমি বলি, আমি যেটা ফিল করি, ও যখন লেকচার নোটটা দিল তারপরে যখন সে আবার ক্লাসে আসছে পরের দিন, তখন কি তোমরা একবার তাকে বলেছো যে স্যার এগুলো আপনি আপনার ডিসকাশন করেন না, এগুলো আমরা বুঝতে পারি নাই, আমাদের একটু বুঝান, এরকম কোনো তোমরা তাকে কি কিছু বলছো? স্যার প্রথমে স্যার আমাদের শুধু পড়াইছে, কিন্তু লাস্টে শেষ সময় এসে স্যারের সব লেকচার নোট গুলা দিছে।
স্যার পড়ানোর সাথে সাথে লেকচার নোট দেয়নি। স্যার বলছিল যে আমি যা পড়াইছি তা থেকেই থাকবে। তা তাই নোট দিবে, যা পড়াইছি তাই যদি ইয়ে হয় তাহলে কেন থেকে একটা শীট দিল একটা পড়াইলো আরেকটা? স্যার উনি স্লাইড থেকে পড়াইছে আর আমাদের যে শীটটা দিছে এটা একদম শীট গুলা লাস্টে দিছে, শীটের সাথে মিলে না, মানে মানে টাইপের যেমন একটা স্লাইড পড়াইছে একরকম কিন্তু শীট দিছে অন্যরকম আর কি স্যার। আর এটাতে এখন কিছু করণীয় নেই, যেটা শীট দিছে সেটাকে তোমাদের ফাইনাল মনে করতে হবে এবং সেখান থেকে পড়তে হবে। তা নাহলে হাউ ইউ উইল বি আইডেন্টিফাইড, এবং দেখা যাবে যে তোমরা এমন ভাবে বলতেছো যে তার 50% পড়াই। আমার কথাটা বুঝতে পারছো? এটা তো একটা জটিল সিচুয়েশন। এগুলো বেটার তোমাদের আগে ক্লিয়ার করা উচিত ছিল ওনার সাথে। স্যার উনি যে এমনি আবার আমি তোমাকে আমি তো সমাধান দিয়েছি আগের থেকে। আমি বলেছি যে ইব্রাহিমের পয়েন্ট গুলোকে পারফেক্টলি যেগুলো পড়িয়েছে সেগুলো আগে তোমরা আমাকে দাও, আমি ওইগুলো ইভালুয়েট করে দেখি যে আসলে কন্টেন্টসটা কি লেভেলের, সেটার উপরে ভিত্তি করে ফাইনাল মিড আমারটা এবং ওইটা মিলাই আমি একটা ইয়ে করবো, ডিসিশন নেবো। তোমরা কিছুই পড়াইছে, উনি যে স্লাইডটা পড়াইছে ওইটা আমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে স্যার পরে পিডিএফ করে খাতায় লিখে পড়ছি। আচ্ছা, আমার কথা আমি তো বাংলায় বলতেছি, তোমরা বুঝো নাই? কিভাবে নিয়েছো স্ক্রিনশট না কি এত কিছু তো আমার কাছে এখন, আমি এটা আমার জন্য তো একটা ক্লামজি, তাই না? আমার কথাটা বুঝতে পারছো? আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে হোয়াট এভার দি কন্টেন্টস এবং সে যেটা টাচ করেছে সেই জায়গাতে তোমরা আমাকে স্পেসিফিক্যালি মেনশন করে দাও যে এই টপিকস, সে ফর এক্সাম্পল অ্যাডাপটিভ রেডিয়েশন, অ্যাডাপটিভ রেডিয়েশনের মধ্যে সে কোন কোন বিষয়টা তোমাদের পড়িয়েছে সেই বিষয়টা আমাকে তোমরা জানাও। এরকম হতে পারে যে একটা ইন্ট্রোডাক্টরি কিছু ডেফিনেশন, তাই না? ক্লাডোগ্রামটা কি, তারপর আইডেন্টিফিকেশনের স্টাইলটা কি, কজেস কি অ্যাডাপটিভ রেডিয়েশনের, মানে এরকম যে টপিকস গুলোকে সে তোমাদের সাথে ডিসকাশন করেছে ওই চ্যাপ্টার এবং টপিকস এর নেম এবং তোমাদের কাছে যে নোটটা আছে সেই নোটটা আমাকে সেন্ড করো। তাহলে আমি কন্টেন্টসটাকে ইভালুয়েট করে ডিসিশন নিব যে কতটুকু আমার কার পোর্শন থেকে কতটুকু ফাইনালে বা মিডে ডিভাইডেশন হবে। আর কোনো কনফিউশন আছে? হ্যালো, বুঝতে পারছো কি বলছি? জি স্যার। জি স্যার। জি স্যার। ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। আদারওয়াইজ আমার পক্ষে তো এখন কিছু করা সম্ভব না। আমি সর্বোচ্চ যেটা করতে পারি এই জিনিসটা তোমরা আমার কাছে দিলে, আমি এমনও করা যাবে না যে কন্টেন্টস মনে করো খুবই কম কিন্তু ফাইনালি আমার 40 মার্কসের কোশ্চেন করতে হবে। দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট, তাই না? আমার জন্য কোশ্চেন করার ক্ষেত্রেও। জি স্যার। আর প্র্যাকটিক্যাল নোটবুক অবশ্যই তোমরা প্যারালালি রেডি করে রাখো, যেহেতু টিকসূচি চালু হয়ে গেছে। এই টিকাদান কর্মসূচি শেষ হইলেই আমার বিশ্বাস যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলে দিবে। খুলে দিলেই কিন্তু তোমাদের এই ঝটিকা পরীক্ষা প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু সবগুলো সাবজেক্টেরই কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? স্যার তাহলে কি মানে ওই শীট দেখে পরে ডিসিশন জানাবেন যে মিডে কোনটা থাকবে আর ফাইনালে কোনটা? হ্যাঁ, কিছুক্ষণ এই এক কথা তো আমি 2-3 বার বললাম। তোমরা এখন সেকেন্ড ইয়ার উঠে থার্ড ইয়ারে প্রেম করতেছো, একটু বুঝতে পারতেছো না বাংলায়? হ্যাঁ, এতটুকু বুঝতে না পারলে তো মুশকিল। অন্য কোনো বিষয়ে কারো কোনো ইয়ে থাকলে বলো, মানে যারা কিছু থাকলে যে বা কোনো আনক্লিয়ার থাকলে এই বিষয়টা তো সলভ।
তো কে আমাকে পাঠাবে? রনি পাঠাবা? জি স্যার, পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। স্যার আমি তো আগে কিছু পাঠাইছি, বাকিগুলো পাঠাতে হবে না, কালেকশন করে। না, ওইটা তো তুমি পাঠাবাই, সাথে আমাকে নোট গুলো দিতে হবে। ঠিক আছে স্যার। ওই সিমিলার টপিকস মিলায়ে তুমি চ্যাপ্টার ওয়াইজ যে যে পয়েন্ট গুলো মেনশন করবা, সেই পয়েন্ট গুলো যেন তোমার ওই পার চ্যাপ্টার ওয়াইজ যেন সেখানে থাকে, তাহলে তো আমার বুঝতে সুবিধা হবে। এবং তোমার আনসারটাও তো আমাকে বুঝতে হবে, যে তোমরা যে আনসার লিখতেছো। সে ফর এক্সাম্পল অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে যে 3 টাইপস তুমি যেরকম এখানে দিছো, যে ডেফিনেশন, টাইপ অফ অ্যাডাপ্টেশন, osmoregulation, how do water salt balance in marine tellius, environmental factors for adaptation. তো এই জিনিসটাই তোমার নোটের যেটা সে সাপ্লাই দিছে সেই জায়গাতে আইদার হাইলাইট করে অথবা অন্যগুলোকে বাদ দিয়ে এইগুলোকে শুধু রেখে আমার কাছে পাঠাবা, আর কি ইমেল করবা। ওকে স্যার। আর কারো কোনো ইয়ে আছে? কোনো আনক্লিয়ার কিছু আছে? এখন তো আমাদের মূল ইস্যুটাই হচ্ছে ঈদের পরে 2টা পরীক্ষা নিতে হবে, সেকেন্ড মিড এবং ফাইনাল। না স্যার, স্যার প্র্যাকটিক্যালটা কিভাবে লিখবো স্যার, একটু যদি বলতেন। প্র্যাকটিক্যাল তো বলে দিছি আগে, তুমি আজকে আবার একই কথা জিজ্ঞাসা করতেছো। গতদিনই তো আলাপ হয়েছে প্র্যাকটিক্যাল। তোমাদেরকে যে খাতা দেওয়া হয়েছে সেই খাতার উপরে ভিত্তি করে ওখানে যা আছে হুবহু লিখতে থাকো। তোমরা জাস্ট বুঝে লিখবা যে ট্যাক্সোনমিক, এখানে মূল ইস্যুটা হচ্ছে ট্যাক্সোনমিক ফর্মুলা। একটা মাছের ক্ষেত্রে তার কি কি ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে এই ট্যাক্সোনমিক ফর্মুলাটা ডেভেলপ করা হয়, সেটাই হচ্ছে আমাদের সিস্টেমেটিক্স এর প্র্যাকটিক্যাল ক্লাসের মেইন তোমার ইস্যু, মেইন বিষয়। তো সেই কারণে বিভিন্ন আমরা যেটা প্র্যাকটিক্যালি করে থাকি সেটা হচ্ছে, তোমার যখন প্র্যাকটিক্যাল ক্লাস যখন ফিজিক্যালি হবে তখন আমরা গ্রুপ করে করে ধরো এক একজনের এক এক টাইপের মাছ আমরা দিয়ে দিই, এরকম 20-25টা মাছ। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা মরফোমেট্রিক ক্যারেক্টার্স এবং বেরিস্টিক ক্যারেক্টার্স তারা তো মানে প্র্যাকটিক্যালি এটা কাউন্ট করা হয়, তার লেন্থ, তার ওয়াইড, তার ডেপথ, এরকম সবকিছু, ফর্ক লেন্থ, টোটাল লেন্থ, এই জিনিসগুলো। তারপরে ধরো ফিন রে, ব্রাঙ্কিস্টিক্যাল রে, এইগুলো ফিজিক্যালি প্রত্যেকটা মাসের ধরে ধরে এটা কাউন্ট করে ফাইনালি এটাকে একটা ট্যাক্সোনমিক ফর্মুলাতে নিয়ে আসতে হয়। ট্যাক্সোনমিক ফর্মুলাটার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি, যেটা তোমাদের আমাদের থিওরি ক্লাসে আমরা বলেছি ট্যাক্সোনমিক ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে, যে আসলে একটা ট্যাক্সন থেকে আর একটা ট্যাক্সনকে আলাদা করার জন্য যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা একটা ট্যাক্সনকে আরেকটা ট্যাক্সনের সাথে আলাদা করতে পারি, একটা জেনাস থেকে আরেকটা জেনাসকে আলাদা করতে পারি, একটা স্পেসিস থেকে আরেকটা স্পেসিস আলাদা করতে পারি, ইভেন এটাকে সাবটাইপ হতে পারে, তোমার ভ্যারাইটি হতে পারে। আমরা সেটাও ডেফিনেশনে বলেছি, হঠাৎ ভ্যারাইটি, হঠাৎ রেস, হঠাৎ স্ট্রেইন। তো এটা যে বেসিসে, যে ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ভিত্তি করে আমরা এই ক্লাসিফিকেশন গুলো করি, মূলত সেটাকে বলা হয় ট্যাক্সোনমিক ক্যারেক্টারিস্টিক্স। আর ট্যাক্সোনমিক ক্যারেক্টারিস্টিক্স গুলোকে একটা ফর্মুলার মাধ্যমে বহিঃপ্রকাশ করার জন্য যে ইকুয়েশন ডেভেলপ করা আছে, তোমরা দেখবা প্র্যাকটিক্যাল যেটা খাতা তোমাদের সাপ্লাই দেওয়া হয়েছে, সেখানে এক কথায় বলা হয়েছে ট্যাক্সোনমিক ফর্মুলা। তো ট্যাক্সোনমিক ফর্মুলা লেখারও একটা নিয়ম আছে, যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা। তো তাতে করে যারা তোমার ট্যাক্সোনমিস্ট, যারা এই লাইনের এক্সপার্ট, তারা ট্যাক্সোনমিক ফর্মুলা দেখলে বুঝতে পারে যে এটা আসলে মানে কোন ক্যাটাগরিতে পড়তে পারে, কোন জেনাসে পড়তে পারে, বা কোন স্পেসিসের মধ্যে পড়তে পারে। সো প্র্যাকটিক্যাল ক্লাসটার বেসিকটা হচ্ছে এইটাই, আমাদের মাস কমনলি অ্যাভেলেবেল স্পেসিস গুলোকে আমাদের ধরে ধরে প্রত্যেকটা মরফোমেট্রিক মেরিস্টিক ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ধরে ধরে আলাদা করে সেটাকে ট্যাক্সোনমিক ফর্মুলার মাধ্যমে নিয়ে এসে তাকে রুইয়ের সাথে কাতলার পার্থক্যটা কি, বা রুইয়ের সাথে কোয়ের পার্থক্যটা কেমন, তেলাপিয়ার সাথে কোয়ের পার্থক্য কেমন। আমরা জানি যে দে আর ডিফারেন্ট ক্যাটাগরি অফ ফিশেস,
different taxonomic classification they have, but how these two fishes are varied in terms of their characteristics, সেটাকে বোঝার জন্যই মূলত ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশনটা করা হয়, ক্যারেক্টারাইজেশনটা করা হয়। আর এটাই হচ্ছে ফিশারিজ সিস্টেমেটিক্স এর একটা মানে মেইন প্র্যাকটিক্যালের একটা মেইন অবজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এই মুহূর্তে তো ধরো তোমাদের ফিজিক্যালি তো আর এটা করানো সম্ভব না, তোমরা জাস্ট আইডিয়া গুলো নাও এবং যখন যেটা মাস নিয়ে লিখবা সেটাও একটু ডিপলি অনুধাবন করার চেষ্টা করবা, নট লাইক দ্যাট যে আমি আমার এটা করতে হচ্ছে তাই করলাম, কিন্তু তাহলে কিন্তু তুমি পরবর্তীতে এর জেনেসিস এর থিম বা এর যে মানে তোমার মোরাল অফ দ্য স্টোরি বলা হয় সেটাকে তুমি বুঝতে পারবে। ঠিক আছে। হ্যালো, আর আর কোনো ইস্যু আছে আলোচনার? আজকে তো মানে লাস্ট ক্লাস তাই না রিভিউ এর সব কোর্সেরই? জি স্যার। তো তোমাদের যারা গ্রামে আছো তাদের গ্রামের ওভারঅল প্যান্ডেমিক সিচুয়েশনটার অবস্থা কি? এখন কি আগের তুলনায় একটু জ্বর কাশি এই ধরনের মানুষের সংখ্যা কমতেছে না আরো বাড়তেছে? স্যার বাড়তেছে স্যার, স্যার একটু বেশি বাড়তেছে স্যার অনেক। কোন আগে এলাকা স্যার এরকম ছিল না। তোমার? কোন আগে স্যার এলাকায় এরকম তোমার এটা? স্যার আমরা টাঙ্গাইল। টাঙ্গাইল। আর নর্থ বেঙ্গলের কেউ আছো? নর্থ বেঙ্গলের দিকে কি অবস্থা? নর্থ বেঙ্গলে হ্যাঁ, স্যার এদিকেও স্যার উত্তরবঙ্গেরই সবার। খুবই বাজে অবস্থা। এখনো এখনো সংক্রমণ কমার দিকে ট্রেন্ড আসে নাই নাকি তোমাদের অভিজ্ঞতায় মনে হচ্ছে? না না স্যার স্যার, বাড়তেছে বরং তো। বাড়তেছে। স্যার আমাদের এখানে রিসেন্টলি একই ফ্যামিলির মা ছেলে মারা গেছে স্যার, সেম দিনে। ও, স্যার খুবই প্যাথেটিক অবস্থা, এখনো যে ভালো আছি এটাই স্যার বিশাল। এখন আসলে গ্রামে যেটা সমস্যা কি, জ্বরকে তো পাত্তা এখনো দিচ্ছে না, এত মিডিয়া কাভারেজ এত কিছু করার পরেও দেখা যায় যে তাও সে 5-7 দিন কোনো ট্রিটমেন্টেও যাচ্ছে না, জ্বরকে কোনো রোগ মনে করতেছে না, সেও কন্টিনিউয়াসলি সব জায়গায় মুভমেন্ট করতেছে, করে আরো ছড়াই দিচ্ছে। তাই না? এরকমই হচ্ছে না গ্রামে বেশিরভাগ? আর তারা স্যার প্রকাশ তো করতে যাই হোক এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে সাবধানে থাকতে হবে তোমার, এবং যেটা চিন্তা করতে হবে যে সাবধানতার সাথে সাথে আবার সৃষ্টিকর্তা বা এই জায়গাটা তো তোমার একটা ইয়ে থাকতে হবে, বুঝছো? এটা বিশ্বাসও থাকতে হবে যে না আসলে ঘটনাটা কি কি অবস্থা। তো যাই হোক তোমরা সবাই সেফ থাকো। আর এই যে ঈদ ঈদ উপলক্ষে তার মানে মনে আগের মতো ঈদ চিন্তা না করাটা ভালো, যে র্যান্ডমলি যে কারো বাসায় না যাওয়াটাই উচিত, এবং একটু কেয়ারফুলি চিন্তা করা উচিত যে আমি কোথায় যাচ্ছি, সেখানে ও কোনো ধরনের আদারওয়াইজ মানে সংক্রমণ আছে কিনা সেগুলো তোমার একটু খোঁজ খবর নিয়ে তারপরেই মানে একটু মেশামেশিটা উচিত। এখন তো যার সেফটি তার কাছেই থাকতে হবে, তাই না? কেউ তোমার হয়তো বলতে চাবে না যে তার সমস্যাটা কোথায় বা কি অবস্থা। তো সেই জন্য আমার পরামর্শ হচ্ছে যে ঈদ মানে আগের মতো ঈদের মতো ফিলিংসটা নিয়ে বেশি মুভমেন্ট না করাটা ওয়াইজ হবে। হ্যাঁ,
তো ঠিক আছে, অগ্রিম ঈদ মোবারক। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করি এবং কামনা করি। আমাদের জন্য দোয়া করবা। তো আল্লাহ হাফেজ। হ্যাঁ, হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।